এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের এই পর্বটা শুরু করার আগে আমি আপনাদের একটা বিষয় বলি। রাত যখন গভীর হয়, শহরের আলো নিভে যায়, তখন কিছু কিছু ছাদ, বাট স্পেশালি পুরনো বাড়ির ছাদ একেবারে বদলে যায়। আজ আমি বলবো এমন এক বাড়ির গল্প, যেখানে রাত দুটোর পর থেকেই ছাদ থেকে শোনা যেত অদ্ভুত এক ফিসফিসানি। না, সেটা কারো ঘুমের ভাঙা স্বপ্ন ছিল না, না কোনো বাতাসের আওয়াজও না। ওটা ছিল যেন কারোর গলা, একটা নিঃশ্বাসে মিশে থাকা ডাক, মৃত্যুর ডাক। একটা অস্পষ্ট ফিসফিসে স্বরে কেউ যেন ছাদের ধারে দাঁড়িয়ে থেকে একটা নাম বারবার ডেকে যাচ্ছিল। তখনই বাড়ির সদস্যরা বুঝতে পারে ছাদটা কোনো সাধারণ ছাদ নয়, ওখানে কিছু একটা আছে, কিছু একটা থাকে। একদিন সাহস করে একজন ছাদে উঠেছিল। সে শুধু বলেছিল, ওটা নারী নয়, ওটা মানুষ নয়, ওটা কিছু আর একটা। তারপর সে আর কথা বলেনি। চোখের ভেতরে ভয়ে জমে গিয়েছিল, মুখে কোনো শব্দ বেরোয় না। লোকজন বলতে শুরু করল, অনেক বছর আগে ওই বাড়ির ছাদ থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল এক মেয়ে। তার প্রেমিক তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু সে ছাড়েনি। এই পৃথিবীকেও না, ছাদকেও না, সে থেকে গেছে ওই ছাদেই। আর প্রতিটি রাতের নীরবতায় সে খোঁজে তার প্রেমিককে, ফিসফিস করে তার নাম ডাকে। যদি আপনার নামটা মিলে যায় তবে সে নিচে নেমে আসে। তাই বন্ধুরা, যখন মাঝরাতে ছাদ থেকে ভেসে আসে ফিসফিসে ডাক, একবার ভেবে নেবেন, এটা হাওয়া নয়, এটা কারণ অপেক্ষা। একটা আত্মা যে আজও ছাদের কিনারায় দাঁড়িয়ে চেয়ে আছে আপনার দিকেই। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। সন্ধ্যা কিংবা ছাদের নিচে ছায়াময় অন্ধকার, সবকিছু মিলিয়ে যেন আমাকে আবার ঠেলে নিয়ে যায় সেই ভয়ঙ্কর সময়ের দিকে। বছরখানেক আগের কথা। বাবা সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আমরা শহরের ব্যস্ততা থেকে দূরে উত্তরবঙ্গের এক পুরনো শহরের উপকণ্ঠে চলে আসি। বাবা বহু বছর আগে এখানেই জন্মেছিলেন। তার শৈশবের স্মৃতি গাঁথা এই দোতলা পুরনো বাড়িটা বহু বছর ফাঁকা পড়েছিল। বিশাল উঠোন, বাগান আর ওপরে বড় ছাদ, সব মিলিয়ে যেন একান্ত শান্ত পরিবেশ। আমি, মা, বাবা আর আমার ছোট বোন দীপা, আমরাই চারজনের ছোট্ট পরিবার। প্রথম দিকে মনে হয়েছিল এত বছরের পুরনো বাড়ি হলেও বেশ আরামদায়ক। কাঠের দরজা, জানালা, মোটা দেয়াল আর সেই সিঁড়ি যা উঠেই সোজা ছাদে চলে যায়। দিনের বেলায় বাড়িটার মধ্যে একটু হালকা গা ছমছমে ভাব থাকলেও রোদে তা মিলিয়ে যেত। কিন্তু রাতের অন্ধকার নামার পর যেন কিছু একটা বদলে যেত এই বাড়ির ভিতরে। প্রথম সপ্তাহটা মোটামুটি শান্তিতেই কেটেছিল, কিন্তু সপ্তম রাতের পর থেকে আমি প্রতি রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে শুরু করি। এটা কোনো সাধারণ শব্দ ছিল না। ঘুমের ভেতরেও আমি সেটা টের পেতাম, একটা হালকা ফিসফিস করার মতো শব্দ, যেন কি অনেক নিচু গলায় নিঃশ্বাসের খুব কাছ থেকে কথা বলছে। শব্দটা ঠিক উপরের ছাদ থেকে আসত। প্রথম রাতে ভেবেছিলাম হয়তো ইঁদুর বা কোনো পাখি, কিন্তু শব্দটা এতটা নির্দিষ্ট, এতটা মানবিক ছিল যে মনকে বুঝিয়ে রাখা কঠিন হয়ে উঠছিল। একদিন রাতে সব বাতি নিভিয়ে আমি ঘুমাতে যাচ্ছি, এমন সময় হঠাৎ শব্দটা আবার ভেসে এলো, এবার একটু জোরে। পরিষ্কার শুনলাম, তুমি দেখো না, আমি এখানে, ঠিক এখানে। গলার আওয়াজটা এতটা স্তিমিত ছিল যেন মৃতকেও নিঃশ্বাস নিয়ে ফিসফিস করে বলছে। আমি শীতল ঘামে ভিজে উঠলাম। বিছানা থেকে উঠে চুপচাপ সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়ির সবাই তখন গভীর ঘুমে। পা ফেলে ছাদের দিকে উঠে গেলাম, একটা পুরনো টর্চ হাতে। রাত তখন প্রায় 1টা। ছাদে পা রেখেই মনে হলো আমি কাউকে দেখতে পাচ্ছি। ছাদের একদম কোণায় প্রাচীরের পাশে এক চুলকানির মতো কালো ছায়া যেন বসে আছে। আমি এগিয়ে গেলাম,
কিন্তু আলো ফেলতেই কিছু দেখা গেল না। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমার কানের পাশে কে যেন নিঃশ্বাস ফেলল। আমি স্তব্ধ। কে যেন ফিসফিস করে বলল, তুই দেরি করলি, আমি তো পড়ে গেছি। আমি টলতে টলতে নিচে নেমে এলাম। ভোর পর্যন্ত বিছানায় কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলাম। পরদিন সকালে মা বলল, রাতের বেলা আমি যেন ঘুমের মধ্যে কথা বলছিলাম। আমি নই, আমি পড়িনি। আমি শুধু কেঁপে কেঁপে বলেছিলাম, মা, আমাদের ছাদে কেউ আছে, ও পড়েনি, কিন্তু আমি পড়তে পারি। সেই রাতের অভিজ্ঞতার পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। কথা বলার সময় অজান্তেই চারপাশটা দেখে নিতাম। মা আর বাবা বুঝতে পারছিলেন আমার মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু যেটা তারা বুঝতে পারলেন না সেটা হলো এই বদলটা শুধু আমার ভেতরে নয়, আমাদের বাড়ির ভেতরেও কিছু একটা বদলে যাচ্ছিল। তবে সবকিছু শুরু হলো সেই ঘটনার ঠিক 3 দিন পর থেকে। এক সন্ধ্যায় আমি, দীপা আর মা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম। বাবা তখন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘরে ঢুকেছিলেন। হঠাৎই দীপা বলল, ভাইয়া, ছাদে একটা মেয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই মোড়ার পাশে। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যেতে যেতেই ধরে ফেললাম। মা বললেন, তুমি কি বলছো দীপা? সে চোখ কুঁচকে বলল, হ্যাঁ মা, কালো চুল, সাদা ফ্রক পরা, মুখটা দেখতে পাইনি, এমনভাবে দাঁড়িয়েছিল যেন পড়ে যাচ্ছে। আমি ডাক দিলাম, কিন্তু সে শুনল না। একটু পরে চোখ সরাতেই আর ছিল না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম নিঃশব্দে। ওর চোখে সত্যি ছিল, ভয়ও ছিল। এটা যে শুধুই শিশুসুলভ কল্পনা না, আমি বুঝতে পারলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার বুকের ভিতরটা কেমন কেঁপে উঠছিল। আমি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, এই বাড়ির ছাদটা কেন এমন অদ্ভুত লাগে? এমন অনুভূতি আগে কোনোদিন হতো না। ভোর রাতের দিকে আবার সেই ফিসফিসানি। এবার শব্দটা আরও পরিষ্কার, যেন একটা মেয়ে কথা বলছে, খুব ধীরে ধীরে, কান্না ভেজা কণ্ঠে। আমি এখানেই পড়ে গিয়েছিলাম, কেউ দেখেনি, কেউ ধরেনি। আমি এক লাফে উঠে বসলাম। চারদিকে নিস্তব্ধতা। ঘরটা ঠান্ডা হয়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। পরদিন আমি বাবার কাছে গিয়ে বললাম, এই বাড়িটা কি আগেও কারো ছিল বাবা? বাবা একটু চুপ করে রইলেন। তারপর বললেন, এই বাড়িটা ছিল আমার দাদার। তিনি একটা মেয়েকে দত্তক নিয়েছিলেন, যার নাম ছিল মিঠু। খুব চুপচাপ ছিল সে। একদিন সবাই বলল সে ছাদ থেকে পড়ে মারা গেছে, কিন্তু কিভাবে কেউ জানে না। কিছু মানুষ বলতো ও নিজেই লাফ দিয়ে পড়ে গেছে, আবার অনেকে বলতো কেউ ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি যেন এক ঝটকায় হিমশীতল একটা অন্ধকারে তলিয়ে গেলাম। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, একটা মেয়ে ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। সে আমার দিকে পিঠ ফিরিয়ে ধীরে ধীরে নিচে ঝুঁকছে। আমি ছুটে গিয়ে ওর হাত ধরতে গেলাম, কিন্তু হাতটা যেন বাষ্পের মতো উবে গেল। ঘুম ভাঙতেই বুকের উপর বসে থাকা অনুভব করলাম। চোখ খুলতেই দেখলাম ছাদের দিকের জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর আবার ফিসফিসানি, তুইও পড়বি আমার মতো। এরপর থেকে আমাদের ঘরে যেন প্রতিদিনই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। শুরুটা হালকা, কিন্তু সময়ের সঙ্গে তার ভয়াবহতা বাড়তে লাগল। দীপার ঘুম ভেঙে যেত মাঝরাতে। চিৎকার করে বলতো, ও নিচে তাকাচ্ছে ভাইয়া, ছাদ থেকে তাকাচ্ছে। আমরা ছুটে গিয়ে দেখতাম ছাদে কেউ নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছাদের দিক থেকে হালকা ফিসফিস, যেন বাতাসে গলা ভেসে আসছে। ধ্বনিত হচ্ছে একটাই কথা, আমি এখনো পড়িনি, কেউ তো আমায় নামতে দিচ্ছে না। মা প্রথমে ভাবতেন এইসব আমাদের কল্পনা, কিন্তু একদিন তিনিও অনুভব করলেন ভয়। দুপুরে কাপড় শুকাতে ছাদে গিয়েছিলেন। ফিরে এসে বুকে হাত দিয়ে বসে পড়লেন। বললেন, আমি ছাদে ওর ছায়াটা দেখেছি, রোদে দাঁড়িয়েছিল।
ওর কোনো মুখ ছিল না। আমরা থমকে গেলাম। আমি তখন ঠিক করলাম এই রহস্যের সমাধান করতেই হবে। আমি পাড়ার সবচেয়ে পুরনো মানুষ রামলোচন কাকুর কাছে গেলাম। উনি তখন প্রায় ৮০ ঘরে, কিন্তু স্মৃতিশক্তি এখনও টনটনে। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে কি আগে কোনো দুর্ঘটনা হয়েছিল? রামলোচন কাকু আমার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে বললেন, তুই দাদার নাতি না? তাহলে তো জানার কথা। আমি মাথা নাড়লাম। কাকু কাঁপা গলায় বললেন, তোর দাদার দত্তক মেয়ে ছিল মিঠু। খুব ভালো মেয়ে ছিল, কিন্তু সে যাকে ভালোবাসত সেই ছেলেটা তাকে নিয়ে পালাতে চেয়েছিল। এক রাতে তারা ছাদ দিয়ে পালাতে যায়, কিন্তু কেউ একজন ওদের ধরে ফেলে। তারপর মিঠুর মৃতদেহ আজও পাওয়া যায়নি। শুধু ওই ছাদে মাঝে মাঝে মাঝরাতে মিঠুর কান্নার আওয়াজ শোনা যায়। আমি বুঝতে পারলাম এই বাড়ির ছাদে সময় থেমে গেছে। মিঠুর আত্মা পড়ে গেছে একটা চিরস্থায়ী দুঃখ আর প্রতিশোধের ফাঁদে। সেই রাতেই আমি ঠিক করলাম ছাদে উঠব, কিন্তু আমি একা যাইনি। দীপা জোর করে সঙ্গে এলো। আমরা রাত 12টায় ছাদে উঠলাম। চারদিকে গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ হাওয়া থেমে গেল। দীপা আমার হাত চেপে ধরল। ভাইয়া, ওখানে। আমরা তাকিয়ে দেখলাম ছাদের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা ফ্রক, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ধীরে ধীরে আমাদের দিকে ফিরল। আর আমরা যা দেখলাম তা চোখে দেখা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না। মেয়েটার মুখ নেই, একটা কালো গহ্বর যার ভিতরে নিঃশব্দে কাঁদছে কেউ। সেই মুখ থেকে ধীরে ধীরে ফিস ফিস করে বেরিয়ে এলো, আমাকে নামতে দেবে না। হঠাৎ মেঘের গর্জন, বাতাস যেন পাগলের মতো বইতে শুরু করলো। আমরা দৌড়ে ছাদ থেকে নেমে এলাম। সেই রাতের পর দীপার চোখে অস্বাভাবিক ভয় জমে গেল। সে আর ছাদে যেতে চায় না, আয়নার দিকেও তাকায় না। কিন্তু আমি জানতাম এটা শেষ নয়। আমি জানতাম এই ঘটনার শেষ এখানেই নয়। মিঠুর আত্মা যেন রয়ে গেছে আমাদের ছাদে অসমাপ্ত কিছু নিয়ে। দীপার ঘুম কমে যাচ্ছিল। ওর চোখে কালো দাগ। ও সারাক্ষণ বলে যেত, ভাইয়া, ও আমাকে ডাকছে, প্রতিদিন, বারবার। একদিন গভীর রাতে হঠাৎ আবার সেই ফিসফিসানির শব্দে ঘুম ভাঙল। এবার আর কেবল ছাদ থেকে নয়, শব্দটা যেন ঘরের ভিতরেই ঘুরছে। আমি পড়িনি। আমি দরজা খুলে বেরোলাম। দেখি দীপা নেই। ওর ঘরের জানালাটা খোলা, বাতাসে ওর ফ্রকের টুকরো উড়ছে। আমার বুক ধক করে উঠল। আমি সোজা ছাদে ছুটলাম। সেখানে গিয়ে দেখি ছাদের কিনারায় দাঁড়িয়ে দীপা। পেছন থেকে ঝড়ের মতো বাতাস ওর চুল উড়িয়ে দিচ্ছে। আমি দৌড়ে ওকে জড়িয়ে ধরলাম। দীপা, কি করছিস? সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি ওকে দেখতে পাই। ও আমায় বলেছে ও একা, ও শুধু একটু কথা বলতে চায়, একটু নিচে নামতে চায়। না দীপা, ও আমাদের মতো নয়, ও মরে গেছে। ঠিক তখনই ছাদের এক প্রান্ত থেকে স্পষ্ট একটা ফিসফিসানি, তুমি আমায় নামতে দেবে না? আমি তো ভালো ছিলাম, কেন নামতে দিচ্ছ না? আমি ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলাম। বাতাসটা তখন থেমে গেছে। হঠাৎ দেখি ছাদের পুরনো একটা অংশে একটা ছোট্ট দরজা, আগে কখনো চোখে পড়েনি। দরজাটা খুলতেই দেখি একটা গোপন কুঠুলি, পুরোটাই ধুলোময়, কিন্তু এক কোণায় কিছু জিনিস পড়ে আছে। একটা ছেঁড়া চিঠি, একটা ছোট ডায়েরি আর একটা সাদা ফ্রকের টুকরো। আমি সেই চিঠিটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, আজ রাতে আমি পালাবো ওর হাত ধরে। যদি কেউ আমাকে আটকায়, আমি জানি আমার জীবন শেষ, কিন্তু আমি ভালোবাসি ওকে, আমি বাঁচতে চাই। চোখে জল এসে গেল। এটা মিঠুর লেখা। আমি জানতাম ওর আত্মা শান্তি পায়নি। সেই অসমাপ্ত ভালোবাসা, সেই পালিয়ে যাওয়ার স্বপ্ন আর তার মৃত্যু, সব মিলিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিক করলাম ওর আত্মাকে মুক্তি দিতে হবে। পরদিন গ্রামের পুরনো পূজারীকে ডেকে আনি। ওনার সাহায্যে ছাদে পূজা হয়। সেই চিঠি আর ফ্রকের টুকরো দিয়ে শান্তির আয়োজন করা হয়। পুজোর সময় হঠাৎ বাতাস থেমে যায়। পূজারী মন্ত্র পড়ছেন, আর চারপাশে যেন অদৃশ্য স্নেহে কেউ দাঁড়িয়ে আছে, চোখে জল নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে।
শেষ মন্ত্রের পর ছাদের কোণে ধীরে ধীরে একটা হালকা ছায়া দেখা যায়। সেটা ধীরে ধীরে বাতাসে মিশে গেল। তারপর আর কখনো আমরা সেই ভিসভিসানি শুনিনি। দীপা এখন সুস্থ, ও আবার আয়নায় হাসে। মা এখন ছাদে কাপড় শুকাতে যান আর ভয় পান না। কিন্তু আমি এখনো মাঝে মাঝে ছাদের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, হয়তো কোনো এক নিঃসঙ্গ রাত মিঠুর আত্মা আমাদের ছাদের ওপর দাঁড়িয়েছিল, শুধু নামতে চেয়েছিল, মুক্তি চেয়েছিল, আর আমরা শেষমেশ তাকে মুক্তি দিয়েছিলাম। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।